রাতের ঘড়িতে ঠিক 10টা বেজে উঠেছিল, যখন চারদিকে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। এই গভীর নিস্তব্ধতার মাঝে সবুজ রঙের কুর্তি পায়জামা আর নীল ওড়না পরা এক তরুণী, যার সৌন্দর্য যেন রাতের আঁধারকেও আলোকিত করছিল, ধীর পায়ে রাস্তার ধার ঘেঁষে এগোচ্ছিল। সে কোনো সাধারণ পথিক ছিল না, সে ছিল আইপিএস অফিসার রিয়া সিংহ। রিয়া তখন তার বাবার জরুরি ওষুধ আনতে এক ফার্মাসিস্টের বাড়ির দিকে যাচ্ছিল। তার পদক্ষেপে ছিল অটুট আত্মবিশ্বাস, কিন্তু চোখে মুখে বাবার অসুস্থতার গভীর উদ্বেগ স্পষ্ট ফুটে উঠছিল। রাস্তার বাঁকে পৌঁছতেই রিয়ার চোখ পড়ল ধারের এক কোণে বসে থাকা কয়েকজন পুলিশ কর্মীর ওপর। সেখানে 4-5 জন কনস্টেবল আর থানার ইন্সপেক্টর বর্মা জমায়েত হয়েছিল। তাদের সামনে মদের বোতলগুলো খোলা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল এবং মোবাইলে জোরে জোরে অশ্লীল গান বাজছিল। তারা সবাই উঁচু গলায় হাসছিল, অশোভন মন্তব্য করছিল এবং সম্পূর্ণ নেশায় ডুবেছিল। ইন্সপেক্টর বর্মার চোখ যেইমাত্র রিয়ার ওপর পড়ল, তার দৃষ্টি লোভে জ্বলে উঠল। সে পাশের এক কনস্টেবলকে গুঁতো মারতে মারতে বলল, আরে দেখ তো, এত রাতে কোনো রূপসী দেবী এসে হাজির, চল একটু আনন্দ করি। এটা শুনে অন্য কনস্টেবলরাও বিদ্বেষপূর্ণ হাসি হাসতে লাগল। তাদের মাথায় একটুও আঁচ করতে পারেনি যে সামনে দাঁড়ানো এই নারী কোনো সাধারণ যাত্রী নয়, বরং তাদেরই জেলার আইপিএস অফিসার। রিয়া যখন এই দৃশ্য দেখল, তখন সে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। সে গভীর নিঃশ্বাস নিল এবং সোজা পা চালিয়ে তাদের দিকে অগ্রসর হল। তোমরা পুলিশ হয়ে এসব করছ? খোলা রাস্তায় বসে মদ গিলছ, অশ্লীল গান চালাচ্ছ? সরকার অ্যালকোহল নিষিদ্ধ করেছে, আর তোমরা নিজেরাই আইন লঙ্ঘন করছ। যদি তোমরা এমন আচরণ করো, তাহলে সাধারণ মানুষের কাছে কি প্রত্যাশা রাখা যায়? রিয়া কঠিন কণ্ঠে বলল। রিয়ার কণ্ঠে এমন দৃঢ়তা ছিল যে বাকি কনস্টেবলরা এক মুহূর্তে নিশ্চুপ হয়ে গেল। কিন্তু বর্মার ওপর এর কোনো প্রভাব পড়ল না। সে টলে টলে উঠল এবং রিয়ার সামনে এসে দাঁড়াল। তার চোখে নেশা এবং কামনা দুটোই স্পষ্ট ঝকঝক করছিল। আরে ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন এত রাতে? খুব আকর্ষণীয় লাগছেন, আমাদের দিকেও একটু দৃষ্টি দিন না। আমরাও তো আপনার ভক্ত হয়ে যেতে পারি। বর্মা অশোভন হাসির সাথে বলল এবং রিয়ার হাত ধরার চেষ্টা করল। রিয়ার ক্রোধ উথলে উঠল। সে তার হাত ছুঁড়ে ফেলে বলল, দেখুন ইন্সপেক্টর, আমি আপনাকে সম্মান দিই বলে চুপ আছি, কিন্তু আপনারা ভয়ানক ভুল করছেন। আমি এই সম্পূর্ণ ঘটনার রিপোর্ট ফাইল করাব। এটা শুনে বর্মা হাহা করে হাসল। রিপোর্ট? আরে পুরো থানা আমার, আমি এই থানার রাজা। আর যদি আমি চাই তো আপনাকে এখনই অ্যারেস্ট করাতে পারি। তুমি কি করবে, বুঝলি না? এত বলে সে জোরে রিয়ার হাত চেপে ধরল এবং কাছে টেনে নিতে লাগল। আর বেশি বকবক করলে এখনই জিভ কেটে নেব। বর্মা গর্জে উঠল। রিয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কখনো কল্পনাও করেনি যে এক থানার ইন্সপেক্টর এতটা নিচে নামতে পারে। কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল এবং দৃঢ় কণ্ঠে বলল, আপনি সীমা লঙ্ঘন করছেন, নিজেকে সংযত করুন, নইলে আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করিয়ে ছাড়ব। আমাকে দুর্বল মনে করবেন না, আপনারা জানেন না আমি কে, তাই আমার সাথে সংঘর্ষে লিপ্ত হবেন না। কিন্তু বর্মা তার কথায় একটুও কর্ণপাত করল না। উল্টে সে রিয়াকে আরও জোরে তার বাহুতে চেপে ধরল। তুমি আমাদের সাসপেন্ড করাতে পারো? তুমি নিজেকে কি ভাবছ? বর্মা বিষাক্ত কথা ছুটতে ছুটতে বলল। বস, রিয়ার সহনশীলতা ভেঙে পড়ল। সে সম্পূর্ণ শক্তি দিয়ে বর্মার গালে একটা প্রচণ্ড থাপ্পড় মারল। থাপ্পড়টা এত জোরালো ছিল যে বর্মা টলে পড়ে গেল। ক্রোধে ফেটে পড়তে সে পাশে পড়ে থাকা মদের বোতল তুলে নিল এবং পুরো বল প্রয়োগ করে রিয়ার হাতে আঘাত করল। বোতলের কাঁচ রিয়ার হাতে বিঁধে গেল, রক্ত ঝরতে লাগল। যন্ত্রণার তার শ্বাস-প্রশ্বাস তীব্র হয়ে উঠল। কিন্তু বর্মা সেখানেই থেমে থাকল না। সে রিয়াকে ধাক্কা দিয়ে পাশে দাঁড়ানো স্কুটারের ধারে ফেলে দিল। রিয়া যন্ত্রণায় চেঁচিয়ে উঠল। তার মনে শুধু একটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল, যদি আমি এখন পিছু হটি তো এই পশুরা আরও অগ্রসর হবে। সে মাটিতে পড়তে পড়তেও নিজেকে সামলে নিল। চোখে ক্রোধ এবং সংকল্পের জ্বালা নিয়ে সে তার ফোনের দিকে হাত বাড়াল, কিন্তু ঠিক তখনই বর্মা তার ফোন ছিনিয়ে ছুঁড়ে ফেলে দিল। এখন পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বাকি কনস্টেবলরাও উঠে দাঁড়াল এবং চারদিক থেকে ঘিরে ফেলতে লাগল। রিয়া বুঝে গেল যে এখন এটা শুধু বিতর্কের নয়, প্রাণের লড়াই হয়ে দাঁড়াতে পারে। রাতের সেই ঘটনার পর রিয়া সিংহের সম্পূর্ণ দেহ যন্ত্রণায় কাঁপছিল। হাত থেকে রক্ত এখনও থেমে থেমে ঝরছিল, কিন্তু তার মনে ক্রোধ এবং অভিমান যে কোনো শারীরিক কষ্টের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ ছিল।
সে যন্ত্রণা সহ্য করে নিজেকে সামলে দ্রুত সেখান থেকে ছুটে পালালো এবং সোজা তার বাসায় পৌঁছালো। দরজা বন্ধ করতেই সে বিছানায় ধপ করে বসে পড়ল। তার কানে এখনও বর্মার অশ্লীল কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। তার চোখে ক্রোধের পাশাপাশি অসহায়ত্বও ছিল। আমাদের জেলার থানায় এমন কাণ্ড চলছে আর কেউ মুখ খুলছে না। জানা নেই এরা কত নারীকে এভাবে হয়রানি করে। সাধারণ লোক মদ খেলে তাকে মারধর করে লকআপে ঢোকানো হয়, কিন্তু যখন পুলিশ নিজেরাই নেশায় রাস্তায় পশুর মতো বিচরণ করছে তো তাদেরকে বাধা দেবে। কিন্তু না, এখন আমি নীরব থাকব না, এদের শাস্তি দিয়ে ছাড়ব। রিয়ার চোখে দৃঢ়তা ঝকঝক করছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, এদের সাসপেন্ড করিয়ে ছাড়ব, প্রতিটি নারীকে ন্যায় দেব যে এদের পশুত্বের শিকার হয়েছে। পুরো রাত সে ঘুমের একটা ট্যাবলেটও গিলতে পারল না। ভোর হতেই সে তার একটা কৌশল তৈরি করল। সে তার শৈশবের বান্ধবী নীলিমাকে ফোন করল। নীলিমার সাথে তার গভীর সখ্য ছিল এবং সে রিয়ার কথায় কখনো পিছু হটত না। রিয়া সম্পূর্ণ ঘটনা এবং তার কৌশল সম্পর্কে নীলিমাকে বিশদে বলল। নীলিমা এক মুহূর্ত না নষ্ট করে তার সহায়তার জন্য সম্মতি দিল। পরের রাত কৌশল অনুযায়ী নীলিমাকে পুরোপুরি সাধারণ মেয়ের মতো সাজানো হলো। সাধারণ কুর্তি পায়জামা পরে সে ধীরে ধীরে রাস্তার সেই পথে হাঁটতে লাগল যেখানে আগের রাত বর্মা এবং তার কনস্টেবলরা মদ্যপান করছিল। রিয়াও সেখানে উপস্থিত ছিল, কিন্তু এবার সে দূরে একটা বটগাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার হাতে মোবাইল ছিল যা রেকর্ডিং মোডে চালু ছিল। যেমন অনুমান ছিল তেমনই ঘটল। রাস্তার ধারে সেই দৃশ্য আবার ফিরে এলো। ইন্সপেক্টর বর্মা এবং তার কনস্টেবলরা মদের বোতল খুলে বসেছিল। অশ্লীল গান বাজাচ্ছিল এবং বিদ্বেষপূর্ণ হাসি ছড়াচ্ছিল। এক কনস্টেবল নীলিমাকে দেখল এবং বর্মাকে বলল, স্যার দেখুন, আজ আবার এক মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। বর্মা চোখ পিটপিট করে হাসল। ওহ, মনে হচ্ছে আজ ভাগ্য আমাদের পক্ষে। চলো, আজ একে ছাড়ব না, আনন্দ করব। তারা সবাই উঠে নীলিমার কাছে গেল। নীলিমা ভয়ের ভান করে দাঁড়িয়ে পড়ল। বর্মা নেশায় টলতে টলতে তার কাছে এলো এবং অশোভন হাসির সাথে বলল, কি খবর ম্যাডাম, নাম কি তোমার? এত রাতে কোথায় বেরিয়েছ? চলো, আমাদের দিকেও একটু খেয়াল করো, তোমার চেহারা তো আমাদের মাতাল করে দিয়েছে। এত বলতে বলতে বর্মা অসুরালো সুরে গান গাইতে লাগল। নীলিমা ভয়ের অভিনয় করল। তখন এক কনস্টেবল তার হাত চেপে ধরল এবং জোর করে টানতে লাগল। নীলিমা জোরে চেঁচিয়ে উঠল এবং হাত ছাড়াতে লাগল। এদিকে দূরে দাঁড়ানো রিয়া সবকিছু তার মোবাইলে রেকর্ড করছিল। তার আঙুলগুলো মোবাইলকে দৃঢ়ভাবে চেপে ধরেছিল যাতে কোনো প্রমাণ হাতছাড়া না হয়। যখন সীমা অতিক্রম হতে লাগল তখন নীলিমা কৌশল অনুযায়ী ইন্সপেক্টরের হাত জোরে কামড়ে দিল এবং ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে ছুতে পালাল। বর্মা ক্রোধে গর্জে উঠল, আরে ধরো একে! কিন্তু নেশায় ডুবে থাকার কারণে কেউ তার পিছনে দ্রুত ছুটতে পারল না। নীলিমা দৌড়ে দৌড়ে সোজা রিয়ার কাছে পৌঁছাল। দুজনে দ্রুত সেখান থেকে সরে পড়ল এবং নিজেদের বাসায় চলে গেল। এখন রিয়ার কাছে বর্মা এবং তার কনস্টেবলদের বিরুদ্ধে একটা অকাট্য প্রমাণ ছিল, কিন্তু সে জানত যে শুধু একটা প্রমাণ দিয়ে এত বড় ইন্সপেক্টরকে পরাজিত করা যাবে না। তাকে আরও প্রমাণ চাইছিল যাতে প্রমাণিত হয় যে এরা শুধু নেশায় দুষ্কর্ম করে না, বরং বারংবার এমন নোংরা কাণ্ড ঘটায়। রিয়া ভাবল, যদি আমাকে এদের ধ্বংস করতে হয় তো এদের প্রতিটি অপরাধের সম্পূর্ণ প্রমাণ চাই, আমি পিছু হটব না। অন্যদিকে ইন্সপেক্টর বর্মা এবং তার কনস্টেবলরা অজ্ঞাত ছিল। তাদের মাথায় একটুও ঢোকেনি যে তাদের বিরুদ্ধে একটা বিশাল ফাঁদ পাতা হয়ে গেছে। আগত দিনগুলোতে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঝড় তাদের ওপর আছড়ে পড়তে চলেছে, এবং এই ঝড় তাদের নিজেদেরই কীর্তি থেকে উদ্ভূত। রাতের নিস্তব্ধতা আবার ফিরে এসেছিল, সেই স্থান, সেই রাস্তা, সেই বাতাস। কিন্তু এবার রিয়া সিংহের সংকল্প আরও অটল ছিল। সে বুঝে গিয়েছিল যে শুধু এক দুটো প্রমাণ দিয়ে ইন্সপেক্টর বর্মার মতো দানবকে পরাস্ত করা সহজ নয়। তাকে এমন প্রমাণ চাইছিল যা শুধু আদালতে কার্যকর হবে না, বরং সমগ্র জনগণকে নাড়িয়ে দেবে। তৃতীয় রাত গাঢ় নীল শাড়ি পরে, চুল ওড়নায় ঢেকে, হাতে মোবাইল দৃঢ়ভাবে চেপে রিয়া সিংহ নিঃশব্দে সেই রাস্তার দিকে অগ্রসর হল। সেই স্থান এখন তার কাছে ভীতির প্রতীক নয়, বরং অভিযানের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। দূর থেকেই সে দেখল সেই দৃশ্য ছিল ইন্সপেক্টর বর্মা এবং তার কনস্টেবলরা রাস্তার ধারে ভাঙা খুপড়ির কাছে মদের বোতল খুলে বসেছিল। মোবাইলে গান বাজছিল এবং তাদের মধ্যে অশোভন হাসি চলছিল। রিয়া গভীর শ্বাস নিল এবং ঝোপঝাড়ের আড়ালে মোবাইলের ক্যামেরা অন করল।
ভিডিও রেকর্ডিং শুরু হয়ে গেল। প্রায় 2 মিনিট পর্যন্ত সে প্রতিটি বিষয় ক্যাপচার করল। বোতল, হাসি, গালাগালি এবং ইন্সপেক্টর বর্মার মদে ডুবে থাকা মুখ। যখন তার মনে হল যে প্রমাণ পর্যাপ্ত, তখন সে তৎক্ষণাৎ বাসায় ফিরে এলো। বাসায় পৌঁছে সে মোবাইলকে তার সামনে রাখল এবং সেই ভিডিওটা বারংবার দেখল। প্রতিবার তার ক্রোধ আরও বৃদ্ধি পাচ্ছিল। এরা পুলিশের ইউনিফর্মে কলঙ্ক। এদের রক্ষাকারী কেউ থাকবে না। এখন এই প্রমাণ এদের বিনাশ করবে, সে নিজেকে বলল। কিন্তু রিয়া জানত যে শুধু ভিডিও রেকর্ডিং দিয়ে কাজ হবে না। বর্মার প্রভাব বিশাল ছিল। থানার অনেকে তার নির্দেশে চলত। তাকে সাসপেন্ড করাতে শুধু প্রমাণ নয়, জনসমর্থন এবং উচ্চপদস্থ অফিসারদের সহায়তাও চাইছিল। পরের দিন সকালে রিয়া তার পাড়ার কিছু বিশ্বস্ত নারী এবং প্রবীণদের বাসায় ডাকল। সে তাদের ভিডিও দেখালো। ভিডিও দেখে সবার রক্ত উত্তপ্ত হয়ে উঠল। এক প্রবীণ বলল, ম্যাডাম, যদি আমাদের জেলার পুলিশ এমন কাজ করে তো জনগণ কোথায় যাবে? আপনি একদম সঠিক পথে। আমরা সাক্ষ্য দিতে তৈরি। অন্যদিকে এক নারী বলল, ম্যাডাম, আপনার মতো মানুষই আমাদের ভরসা। আপনি যা বলবেন আমরা করব। রিয়া তার মুখে হালকা হাসি ফুটল। তাকে বোঝা গেল যে জনসমর্থন লাভ করা গেছে। এখন সময় ছিল পরবর্তী পদক্ষেপ নেওয়ার, উচ্চপদস্থ অফিসারদের কাছে পৌঁছানো। রিয়া জানত যে বর্মাকে সরাসরি গ্রেপ্তার করা সহজ নয়। যদি সে সরাসরি থানায় গিয়ে অভিযোগ করত তো ঘটনা দমন করা হতো। তাই সে স্থির করল যে সে সরাসরি জেলার ডিএসপি, তারপর এসপি এবং প্রয়োজনে ডিএম পর্যন্ত যাবে। প্রমাণ প্রস্তুত করে সে প্রথমে ডিএসপি রাহুল মেহরার অফিসে পৌঁছাল। রাহুল মেহরা এক কঠোর এবং ন্যায়পরায়ণ অফিসার হিসাবে খ্যাত ছিল। রিয়া তাদের সম্পূর্ণ ভিডিও দেখাল এবং সম্পূর্ণ ঘটনা বিস্তারিত শোনাল। ডিএসপি ভিডিও দেখে বিস্মিত হয়ে গেল। ম্যাডাম, এই ঘটনা অত্যন্ত গুরুতর। বর্মার নাম বারংবার উঠেছে, কিন্তু আজ অবধি কোনো দৃঢ় প্রমাণ ছিল না। আপনি অসাধারণ কাজ করেছেন। তারা গম্ভীর কণ্ঠে বলল, স্যার, আমি চাই যে এই ঘটনা চেপে না যায়। আমি নিজে সাক্ষ্য দেব। রিয়া দৃঢ় কণ্ঠে বলল। ডিএসপি সম্মতি প্রকাশ করল। আপনাকে আমার সম্পূর্ণ সহায়তা মিলবে, কিন্তু আমাদের আরও প্রমাণ চাই যাতে কোনো ফাঁক না থাকে। এটা শুনে রিয়া তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলল, স্যার, আমি আরেকটা রেকর্ডিং করব। এবার অডিও সহ কিছু স্থানীয় লোককে সাথে নিয়ে স্টিং করব, যাতে আদালতে ঘটনা স্থায়ী হয়। ডিএসপি তার কৌশলে সম্মতি দিল এবং বলল, আপনাকে সুরক্ষাও দেওয়া হবে, এবং হ্যাঁ, ঘটনাটা আমি নিজে এসপি সাহেবের কাছে পৌঁছাব। সেই রাত রিয়া আরেকটা কৌশল তৈরি করল। এবার সে পাড়ার দুজন বিশ্বাস্ত যুবক এবং এক নারীকে তার সাথে নিল। তারা স্থির করল যে নারী সাধারণ পথচারী হয়ে সেখান দিয়ে যাবে এবং বাকি 2 যুবক কিছুটা দূরে দাঁড়িয়ে থাকবে। রিয়া নিজে ক্যামেরার সাথে প্রস্তুত ছিল। যেমন অনুমান ছিল, বর্মা এবং তার কনস্টেবলরা আবার সেই দুষ্কর্ম করতে দেখা গেল। তারা সেই নারীকে আটকানোর চেষ্টা করল, অশ্লীল কথা বলল এবং হাত ধরার চেষ্টাও করল। সব কিছু ক্যামেরায় ধরা পড়ল। এবার রিয়ার কাছে ভিডিও সহ অডিও 2টো প্রমাণ ছিল। পরের সকালে রিয়া সরাসরি এসপি অজয় শর্মার কাছে পৌঁছাল। সে সব প্রমাণ এবং জনসাক্ষীদের তালিকা দেখাল। এসপি ভিডিও দেখতেই টেবিলে মুষ্ঠাঘাত করল। এরা পুলিশ বলার যোগ্য নয়। ম্যাডাম, আপনি অসাধারণ সাহস দেখিয়েছেন। আমি এটা তৎক্ষণাৎ ডিএম ম্যাডামের কাছে পৌঁছাই। তারপর রিয়া এবং এসপি নিজেরা ডিএম প্রিয়া গুপ্তার অফিসে পৌঁছাল। প্রিয়া গুপ্তা তার কঠিন সিদ্ধান্তের জন্য বিখ্যাত ছিল। তারা ভিডিও দেখল এবং কঠোর কণ্ঠে বলল, এটা অত্যন্ত লজ্জাকর। এমন লোক পুলিশের ইউনিফর্মে দাগ। ম্যাডাম, আমি আপনার সাথে আছি। ডিএম তৎক্ষণাৎ নির্দেশ দিল যে সম্পূর্ণ ঘটনার তদন্তের জন্য একটা বিশেষ দল গঠন করা হোক। সাথে বর্মা এবং তার কনস্টেবলদের তৎক্ষণাৎ কর্ম থেকে সাসপেন্ড করার প্রস্তাব তৈরি করা হোক। রিয়ার প্রচেষ্টা ফল দিচ্ছিল। বর্মা এবং তার লোকেরা এখনও অজ্ঞাত ছিল যে তাদের গণনা করা সময় শুরু হয়ে গেছে। রিয়া জনসাক্ষীদের থেকে লিখিত বিবৃতি নিল এবং সব প্রমাণ এক ফাইলে সংগ্রহ করে দিল। ডিএম পরের দিনই সংবাদ সম্মেলন ডাকার নির্দেশ দিল। রিয়া ম্যাডাম, কালকের দিন আপনার বিজয়ের প্রথম দিন হবে। আমরা জনগণের সামনে এই পশুদের মুখোশ খুলে দেব। রিয়ার চোখে আলো জ্বলছিল। সে ভাবল, এখন এরা শুধু সাসপেন্ড হবে না, এরা শিক্ষা নেবে যে আইনের চেয়ে বড় কেউ নয়। পরের সকালে শহরে হইচই পড়ে গিয়েছিল। রিয়া সিংহ যেইমাত্র ডিএমের নির্দেশে সব প্রমাণ জমা দিল, ঘটনা গতি লাভ করল। ডিএম প্রিয়া গুপ্তা সেই দিন সবচেয়ে বড় সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ডাকল।
খবর ছড়াতেই মিডিয়া, জনগণ এবং বিভিন্ন পুলিশ অফিসার সেখানে সমবেত হল। রিয়া তার হাতে সেই ফাইল দৃঢ়ভাবে ধরেছিল, যাতে গত 3 দিনে সংগৃহীত সব ভিডিও, অডিও রেকর্ডিং এবং জনগণের লিখিত বিবৃতি ছিল। এই ফাইল এখন ইন্সপেক্টর বর্মা এবং তার সহযোগীদের কর্মজীবন শেষ করতে চলেছে। ডিএম প্রিয়া গুপ্তা কক্ষে পৌঁছাল। তার মুখ কঠিন ছিল এবং কণ্ঠে ক্রোধ স্পষ্ট প্রতিফলিত হচ্ছিল। আমরা সবাই এখানে এজন্য জমায়েত হয়েছি কারণ আমাদের পুলিশ বাহিনীতে কিছু এমন ব্যক্তি আছে যারা ইউনিফর্মের নয় বরং পশুত্বের কাজ করছে। আইপিএস রিয়া সিংহ তার জীবনের ঝুঁকি নিয়ে এই অপরাধীদের মুখোশ উন্মোচন করেছেন। আজ এই ভিডিও জনগণ এবং মিডিয়ার সামনে উপস্থাপিত হবে। রিয়া এগিয়ে গেল, তারা মাইক্রোফোন তুলল এবং সবাইকে সম্বোধন করল। 3 দিন আগে আমি দেখেছি যে আমাদেরই জেলার থানায় কর্মরত ইন্সপেক্টর বর্মা এবং তার কনস্টেবলরা খোলাখুলি মদ্যপান করছিল, নারীদের হয়রানি করছিল। আমি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার উপর হাত তুলেছে। এই নয়, তারা আমার সাথে অসদাচরণ করেছে। যদি আমি চুপ থাকতাম তো এই পশুরা আর কত নারীকে শিকার করত জানা নেই। আমি তাদের বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করেছি। এরপর তারা ভিডিও, মিডিয়া এবং জনগণের সামনে চালিয়ে দিল। পর্দায় বর্মা এবং কনস্টেবলদের নেশায় ডুবে রাস্তায় নারীদের হয়রানি করা, অশ্লীল কথা বলা এবং মদ্যপান করা স্পষ্ট দেখা যাচ্ছিল। ভিডিও দেখতেই কক্ষে উপস্থিত লোকেরা উত্তেজিত হয়ে উঠল। মিডিয়ার ক্যামেরা অবিরত ফ্ল্যাশ করছিল। লোকেরা চিৎকার করছিল, এদের সাসপেন্ড করো, জেলে পাঠাও। ডিএম হাত তুলে সবাইকে শান্ত করল এবং বলল, এই অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের চেয়ে বড় কেউ নয়, চাই সে ইন্সপেক্টর হোক বা কনস্টেবল। এই মধ্যে বর্মা এবং তার কনস্টেবলদের যেইমাত্র খবর পেল যে তাদের বিরুদ্ধে প্রমাণসহ ডিএম এবং মিডিয়ার সামনে প্রকাশ হয়ে গেছে, থানায় তুমুল হইচই পড়ে গেল। বর্মা ক্রোধে এবং ভয়ে পাগল হয়ে চিৎকার করল, এসব সেই রিয়া সিংহের চক্রান্ত। কিন্তু আমি দেখি আমাকে কে সাসপেন্ড করে। তখনই ডিএসপি রাহুল মেহরা এবং এসপি অজয় শর্মা পুলিশ বাহিনী নিয়ে থানায় পৌঁছাল। ইন্সপেক্টর বর্মা এসপি কঠোর কণ্ঠে ডাকল। বর্মা অহংকার প্রদর্শনের চেষ্টা করল, স্যার এসব মিথ্যা, আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু এসপি তার একটি কথাও শুনল না। তারা বলল, তোমার বিরুদ্ধে প্রমাণ অকাট্য, তুমি আইন এবং পুলিশ ইউনিফর্ম দুটোরই অপমান করেছ। ডিএম ম্যাডামের নির্দেশে তোমাকে এবং তোমার সব সহযোগী কনস্টেবলদের তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে। তদন্তের পর তোমার বিরুদ্ধে মামলাও দায়ের হবে। এটা শুনতেই বর্মার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। রিয়াও সেখানে উপস্থিত ছিল। যখন বর্মার দৃষ্টি তার ওপর পড়ল, তখন সে ক্রোধে বিড়বিড় করল, তুমি আমাকে ধ্বংস করে দিয়েছ। রিয়া শান্ত কিন্তু কঠোর কণ্ঠে বলল, না বর্মা, তুমি নিজেকে ধ্বংস করেছ, আইনের ওপরে কেউ নয়। এসপি নির্দেশ দিল, হাতকড়ি পরাও। বর্মা এবং তার কনস্টেবলদের হাতে হাতকড়ি পরানো হল। থানার বাকি পুলিশকর্মীরা এসব দেখে লজ্জায় মাথা নিচু করল। সেই দিনের পর থেকে থানায় ব্যাপক সংস্কার হল। এখন সব পুলিশকর্মীদের বোঝা গিয়েছিল যে এই ইউনিফর্ম কেন তৈরি এবং এর দায়িত্ব কী। সেই দিনের পর সবাই সংশোধিত হয়ে গেল এবং শুধু থানা নয়, সম্পূর্ণ শহর রূপান্তরিত হল। বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তো প্লিজ ভিডিও লাইক করো এবং যতটা সম্ভব শেয়ার করো। এবং হ্যাঁ, আমাদের চ্যানেল কালাম ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং হ্যাঁ, তোমরা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছো, কোন দেশ থেকে দেখছো, কোন রাজ্য থেকে দেখছো, কমেন্ট অবশ্যই জানাও।